দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি। অবৈধ অভিবাসন, জাল সনদ, বয়স বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা এসব অনিয়মে বাংলাদেশিদের হার ছাড়িয়ে গেছে 25%, যা দেশের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। এই সংকট মোকাবেলায় ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আমিরাত সরকার এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার এবং বাংলাদেশের জনশক্তি ইস্যুতে বৈঠক হয় দুবাইয়ে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে বৈঠকে অংশ নেন ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুয়াইল সাইদ আল খাইলি। আলোচনায় উঠে আসে ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ। আমিরাত কর্তৃপক্ষ জানায়, রেসিডেন্সি ও ভিসা নিয়ম লঙ্ঘনকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ এখন বাংলাদেশিরা, যা মোট সংখ্যার 25%-এরও বেশি। সাধারণ ক্ষমার সুযোগেও সাড়া দেননি অনেকে। অনিয়মের মধ্যে রয়েছে জাল সার্টিফিকেট, বয়স বাড়ানো, মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়েও থাকাসহ নানা প্রতারণা। বছরের পর বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপরাধমূলক অভিবাসন চক্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। বরং শিথিল ভিসা ব্যবস্থার কারণে বাড়ছে অনিয়মের হার। বাংলাদেশ সরকারের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, তাদের উচিত বাইরের সদস্যদের সাথে বসে যে আপনারা এই জায়গাগুলিতে কাজ করেন, এটা তাদের উপর সামাজিক দায়বদ্ধতা একটা জায়গা থেকে তারা এটা করা উচিত। বর্তমান সময়ে যে ভিসা সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে দেখা যাচ্ছে কি আমরা নতুন ভিসাও কেউ আসতে পারছে না, একই সাথে কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারছে না। এরকম সমস্যা থাকলে কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে কিন্তু এটা বড় একটা আঘাত হবে আমাদের রেমিটেন্সে, কারণ রেমিটেন্সের প্রবাহ যেটা আছে সেটি কমবে। বৈঠকে বলা হয়, ভিসা অনুমোদন ও নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই কিছু অসাধু চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফলে বাস্তব খরচ ও প্রাপ্ত সুবিধার মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান। উচ্চ শিক্ষিত এবং যারা স্কিল্ড এবং যারা ভাষাগত দক্ষতা আছে তাদেরকে কিন্তু এরা বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে এবং খুবই হাই স্যালারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা এই সুযোগটার কিছু অসাধু ব্যবসায়ী বলি বা ভিসা ব্যবসায়ী, দালাল বলি, তারা এই জিনিসটাকে কাজে লাগিয়ে ফেক সার্টিফিকেট তৈরি করে, ওই যে আগে বললাম যে কিছু না যায় মানুষ আছে যাদের দিয়ে আর কিচ্ছু সম্ভব না, তাদেরকে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। নতুন নির্দেশনায় কর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে দুবাই সরকার। এ নিয়ম লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে গুনতে হবে জরিমানা। দূতাবাস জানিয়েছে, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রোহিঙ্গা সংকট, শুল্ক কাঠামো, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। এ সময় ক্রিস্টোফার ল্যান্ডাও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। সেই সাথে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। পরে ডক্টর খলিলুর রহমান মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সাথে বৈঠক করেন। এতে পারস্পরিক শুল্ক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। যুদ্ধ বিধ্বস্ত তেহরান থেকে 100 বাংলাদেশিকে দূতাবাসের উদ্যোগে নিরাপদে সরানো হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে থাকা আরও 300 জন নিজ দায়িত্বে শহর ছেড়েছেন বলে ধারণা সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেছেন, পাকিস্তান অথবা তুরস্ক হয়ে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে। ইরানে থাকা বাংলাদেশিদের কারো হতাহতের খবর নেই বলেও আশ্বস্ত করেন তিনি। মাহফুজ মিশর রিপোর্ট। টানা 7 দিনের ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের বড় অংশ ধ্বংসপ্রায়। মূল শহরের অন্তত 90% বাসিন্দা চলে গেছেন নিরাপদ স্থানে। তেহরানের কেন্দ্রেই বাংলাদেশ দূতাবাস। পরিবারের সদস্যসহ সেখানে ছিলেন 40 জন। সব মিলিয়ে তেহরানে বসবাস 400 বাংলাদেশির। এদের মধ্যে তেহরান ছাড়তে দূতাবাসে যোগাযোগ করেছিলেন 100-র মতো বাংলাদেশি। বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিরাপদ স্থানে সরানোর দাবি করেছে দূতাবাস। চেষ্টা আছে স্থলপথে আশপাশের কোনো দেশ হয়ে তাদের ঢাকা ফেরানোর। দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে এবং তারা এক জায়গায় সকলে নেই, বিভিন্ন জায়গায়
যেহেতু তেহরান ইটসেলফ ইজ এ বিগ সিটি, তো তাদের সুবিধাজনক জায়গায় তারা চলে গেছে এবং দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি। তেহরানের অন্য বাংলাদেশিরাও মূল শহরে নেই বলে ধারণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে ইন্টারনেট চালু না থাকায় ঢাকা তেহরান যোগাযোগ কঠিন হলেও মোবাইল নেটওয়ার্ক চালু আছে এখনও। আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটও আছে। এত কিছুর মধ্যেও প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে, তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানে থাকা 2000 বাংলাদেশির সবাই এখনো সুস্থ। অবশ্য হিসেবের বাইরে দেশটিতে আরও অন্তত 12,000 বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তার ব্যাপারে কোনো হতাহতের খবর নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকটের সমাধানে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে এই ইস্যুতে জাতীয় ঐক্য না হলে বাংলাদেশকে চরমভাবে ভুগতে হবে বলেও সতর্ক করেন তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত সেমিনারে মিয়ানমারের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবল ঘৃণা আর অবিশ্বাস এখনও বিদ্যমান। এর পেছনে কেবল রাজনৈতিক বা ধর্মীয় নয়, সামাজিক অনেক কারণও রয়েছে। সেই সাথে বাংলাদেশ এবং এদেশের মানুষ নিয়ে দেশটির জনসাধারণের মনোভাব ভয়াবহ নেতিবাচক। এসব সংকট দূর করে দুই দেশের মানুষের মধ্যে অনাস্থা এবং অবিশ্বাস দূর করতে না পারলে ভুগতে হবে বলে আশঙ্কা তার। অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক মাহবুবুল হক এবং সাংবাদিক পরমিল পালমা বক্তব্য রাখেন। তারা দুই দেশের জনগণের সমর্থন পেলেই কেবল রাখাইনে করিডোর দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি মেলার প্রস্তুতির আগে যুক্তরাষ্ট্রে হয়ে গেল সংবাদ সম্মেলন। এর আয়োজনে থাকছে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনক। আগামী 22শে জুন নিউ ইয়র্কের ব্রুকলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 15তম লিটল বাংলাদেশ পথ মেলা। মেলাকে কেন্দ্র করে সোমবার আয়োজিত হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পি, মেলা কমিটির কনভেনর মামুনুর রশিদ সহ বহু প্রবাসী বাংলাদেশি। আয়োজকরা জানান, নিউ ইয়র্কে বাংলাদেশিদের আয়োজিত পথ মেলাগুলোর মধ্যে এটি অন্যতম বড় আয়োজন। মেলার উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফজলুল কাদের। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। টাকার অঙ্কে প্রায় 8,500 কোটি টাকা। 2023 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের হিসাবে জমা ছিল 1,77,00,000 সুইস ফ্রাঁ। 2024 ডিসেম্বরে তা দাঁড়িয়েছে 58,95,00,000। এর আগে 2 বছর কমেছিল এই হার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বার্তা দেয়, আন্দোলন, রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। মোস্তফা মাহমুদের রিপোর্ট। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে, অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। গত 1 যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করছে না নির্দিষ্ট গ্রাহকের তথ্য। 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 58,95,00,000 সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ 149 টাকা 69 পয়সা, হিসাব করলে তা 8,834 কোটি টাকা। অথচ আগের বছর অর্থাৎ 2023 সালে এটি ছিল মাত্র 1,77,00,000 সুইস ফ্রাঁ। বাংলা টাকায় 264 কোটি টাকার মতো। এক বছরে আমানত বেড়েছে 33 গুণ বা 8,570 কোটি টাকা। অবশ্য এই উল্লম্ঘনের কোনো কারণ উল্লেখ নেই রিপোর্টে। 2021 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশিদের আমানত। 21 সালে আমানত বেড়ে দাঁড়িয়েছিল 87,11,00,000 সুইস ফ্রাঁতে, যা ইতিহাসে সর্বোচ্চ।
এরপর নজিরবিহীন গতিতে অর্থ তুলে নেন বাংলাদেশিরা। 2 বছরে 11,000 কোটি টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় আমানত। 2 বছর টানা যে আমানত কমেছে তা হঠাৎ এত বেড়ে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর অনুসন্ধানে প্রাথমিকভাবে সামনে আসছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং ক্ষমতা হারানোর ভয়ে নিরাপদে অর্থ সরিয়ে নেয়ার বিষয়টি। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেনের দিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কারে পাশে থাকবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, আর এর জন্য $50 কোটি ঋণ অনুমোদন করেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ দেবে $40 কোটি। সংস্থাটির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে কাজ করবে এডিবি। নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়াতে নেওয়া হবে কর্মসূচি। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগও তৈরি হবে। এডিবি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে। এই সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন করবে এডিবি। এই খাতে আরও অর্থায়ন করবে ফরাসি উন্নয়ন সংস্থা এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং বায়ুর মান উন্নয়নে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ 2টি নতুন প্রকল্পে $64 কোটি অনুমোদন করেছে। দেশীয় মুদ্রায় অর্থের পরিমাণ 7,822 কোটি টাকা, আর এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, তৈরি হবে নতুন কাজের সুযোগ। বিশ্বব্যাংকের ঢাকা অফিস এসব তথ্য জানিয়েছে। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, জ্বালানি নিরাপত্তা বাড়ানো এবং বায়ু দূষণ কমাতে অগ্রাধিকার দিচ্ছে দেশটি। প্রকল্পে 2টি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। বিশ্বব্যাংক জানায়, এই প্রকল্প পেট্রো বাংলার জন্য ব্যয় সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি করবে। এতে গ্যাস সরবরাহের নিরাপত্তা বাড়বে। বর্তমানে মোট গ্যাস ব্যবহারের 1/4 বেশি আমদানি করা হয় এলএনজি থেকে। মোট গ্যাস ব্যবহারের প্রায় 42% বিদ্যুৎ খাতে ব্যবহৃত হয়। চট্টগ্রাম বন্দরে এখনও কাটেনি কন্টেইনার জট। বিভিন্ন ইয়ার্ডে এখনও পড়ে আছে 41,000-এরও বেশি কন্টেইনার। স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য খালাস হচ্ছে কম, ফলে এই পরিস্থিতির সৃষ্টি বলছেন বন্দর ব্যবহারকারীরা। তবে জট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। সাধারণ সময়ে প্রতিদিন 4,500-এর বেশি কন্টেইনার খালাস হলেও ঈদুল আজহার পর থেকে এখন পর্যন্ত দিনে খালাস হচ্ছে গড়ে 2,500 থেকে 3,000। ফলে প্রতিটি ইয়ার্ডে জমেছে কন্টেইনার স্তূপ। স্বাভাবিক সময়ে যেখানে গড়ে 30,000 টিইউস কন্টেইনার থাকে, সেখানে বর্তমানে জমেছে 41,000-এর বেশি কন্টেইনার। লম্বা ছুটি আর ব্যাংক শিপিং এজেন্ট বন্ধ থাকায় আমদানি পণ্য খালাস হয়নি। গত কয়েকদিন পুরোদমে কাজের পরও সৃষ্ট জট কাটছে না। এই 10 দিনের মধ্যে অনেক জট হয়ে গেছে, সেটা আমাদের জন্যই বিড়ম্বনা এবং আমাদের যারা রিলেটেড কর্মকর্তা কর্মচারী তাদের জন্য অনেক হয়রানি হবে, অনেক কষ্টের হবে। যে হারে জাহাজ আসতেছে সেই পরিমাণ পণ্য যদি ডেলিভারি হয় তাহলে খুব বেশি একটা চট্টগ্রাম বন্দরের উপরে প্রেশার পড়বে বলে মনে হয় না। চট্টগ্রাম বন্দরও কিন্তু তার যে পণ্যের যে বা কন্টেনারের যে চাপ আছে সেই চাপগুলো ধীরে ধীরে কমে আসবে। তবে আগের তুলনায় ডেলিভারি বাড়ায় জট দ্রুত কমবে বলে আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। মেবি আরও 3 to 4 ডেজ, আমরা 3-4 দিন পরেই আশা করব যে আর একটু ভালো কন্ডিশন হবে, কারণ এখন সব অর্গানাইজেশনই কাজ করছে। পরিবহন থেকে শুরু করে আমাদের অবডক থেকে শুরু করে কাস্টমস, অন্যান্য যে সমস্ত স্টেকহোল্ডার আছেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে ফের 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে বাগাপাড়ার কাঁটাতারের বেড়া দিয়ে তাদের সীমান্তের এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে হেফাজতে নেয় বিজেপি সদস্যরা। জানা যায়, আটককৃতরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা এবং নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কেউ 20 বছর আগে তো কেউ 9 বছর আগে কাজের তাগিদে পাড়ি জমায় ভারতে। এ নিয়ে এখন পর্যন্ত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে মোট 131 জনকে পুশিন করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 4 নারী সহ 6 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি জানায় ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। বুধবার কুশখালী সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। 6 জনকে রাতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, সবাই বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শেষ করবো খেলার খবর ক্রিকেট দিয়ে। আবারও বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার টি-20 এই আসরে তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস। বিগ ব্যাশের সবশেষ মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল দলটি, কিন্তু উইন্ডিজ সফরের কারণে এনওসি না মেলায় খেলা হয়নি রিশাদের। যদিও এই আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন শিরোপা জেতে হোবার্ট। চলতি নিলামের 13 নম্বর ডাকে রিশাদকে নিলামে নেয় বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ড্রাফটে নাম লেখানো বাকি 10 বাংলাদেশি ক্রিকেটারের বিষয়ে আগ্রহী দেখায়নি কোনো দল। ফলে অবিকৃত থেকেছেন মুস্তাফিজ, মিরাজ, তানজিম, তানজিদ, শামীম, তাইজুল হাসান, সৌম্য এবং হৃদয়। আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।